কেলেঙ্কারি ও দুর্নীতি ঢাকতে রাজশাহী বোর্ড চেয়ারম্যানকে চাপ, বহিরাগতদের নিয়ে লাঞ্ছনা, সাময়িকভাবে বরখাস্ত 2 কর্মকর্তা। সিলেটের সাবেক এমপি ইয়াহিয়া চৌধুরী উত্তরা থেকে গ্রেফতার, পুলিশের জালে আটক লালমনিরহাট আওয়ামী লীগ নেতা খুন্ডি সুমন। বঙ্গবন্ধু শেখ মুজিব সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণে হরিলুট, পুরোদমে চালু হয়নি সেবা, বিকলের পথে চিকিৎসা সরঞ্জাম। বকেয়া পরিশোধের আশ্বাসে গাজীপুরের পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী। এবং ক্লাসরুম যেন আস্ত এক ট্রেন্ড, নতুন বগিতে জ্ঞানের আলো পাচ্ছে শিক্ষার্থীরা, প্রশংসিত রাজশাহীতে অভিনব উদ্যোগ। আমরা ধাদাস টু মহাকাশ, মানে আমরা এই ধাদাস থেকে জার্নিটা শুরু করে একদম শেষ গন্তব্য মানে মহাকাশ পর্যন্ত যেতে পারছি। ট্রেনটা অনেক সুন্দর লাগছে, মানে আমরা আনন্দের সাথে ক্লাস করি। ট্রেনটা বানানোর পরে আমাদের স্কুলে আসলে প্রত্যেক দিন ভালো লাগে। আমন্ত্রণ সংবাদ সকালে, দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে 2 কর্মকর্তার বিরুদ্ধে। তারা হলেন উপপরীক্ষা নিয়ন্ত্রক জাহিদুর রহিম এবং সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা আমিনুল করিম। মূলত তাদের কেলেঙ্কারি ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয় বহিরাগতদের নিয়ে সোমবার দুপুরে বোর্ডের চেয়ারম্যানের কক্ষে যান তারা। সেখানে আলোচনার এক পর্যায়ে চেয়ারম্যান কক্ষ থেকে বেরিয়ে গেলে দরজার সামনে তাকে ও বোর্ডের সচিবকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ডক্টর অলিউল আলম বলেন, তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করা, সরকারি কাজে বাধা দেওয়া এবং বহিরাগতদের নিয়ে এসে বোর্ডে বিশৃঙ্খল পরিবেশ তৈরির অভিযোগে জাহিদুর রহিম ও তার ভাই আমিনুল করিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া 30 জনকে আসামি করে রাজপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা এই ভীতিকর এবং নৈরাজ্যকর একটি অবস্থা সৃষ্টির জন্য, আমরা আমাদের কার্যক্রমে বিঘ্ন ঘটানোর জন্য, আমরা এই উদ্ধত আচরণ এবং শারীরিকভাবে লাঞ্ছিত করবার জন্য, আমরা প্রাণ বাঁচানোর জন্য আমরা এটা এফআইআর আমরা এজাহার দাখিল করেছি 2 ভাইয়ের নামে এবং আমরা সাময়িকভাবে তাদেরকে বরখাস্ত করেছি। হরিলুটার ব্যাপক দুর্নীতির আশ্রয়ে গড়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব সুপার স্পেশালাইজড হাসপাতাল। পলাতক হাসিনা তড়িঘড়ি করে এটি উদ্বোধন করলেও এখনো পুরোদমে চালু হয়নি চিকিৎসা সেবা। অনেকটা কেতাবে আছে গোয়ালেনি অবস্থা। এর মধ্যে বিকল হওয়ার পথে চিকিৎসা সরঞ্জামাদিও, এতে সেবা বঞ্চিত হচ্ছেন রোগীরা। শাহিদুজ্জামান সাকিবের বিশেষ রিপোর্ট। স্পেশালাইজড হাসপাতালে শুভ উদ্বোধন ঘোষণা করছি। 2022 সালের সেপ্টেম্বরে ঢাকঢোল পিটিয়ে উদ্বোধন করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতাল। কিন্তু উদ্বোধনের 2 বছর পেরিয়ে গেলেও বিশেষায়িত এই হাসপাতালটি এখন নানা সংকটে অকেজো হয়ে আছে। উন্নত মানের যন্ত্রপাতি কেনার কথা বলা হলেও সেখানেও হয়েছে বড় ধরনের হরিলুট। ব্যবহার না হওয়ায় অলস পড়ে থেকে নষ্ট হওয়ার ঝুঁকিতে আইসিইউ, ল্যাব ও অপারেশন থিয়েটার সহ প্রায় 500 কোটি টাকার যন্ত্রপাতি। উদ্বোধনের 2 বছরেও ব্যবহার হচ্ছে না 100 সজ্জার জরুরি ইউনিট, 6টি ভিভিআইপি, 22টি ভিআইপি ও 25টি ডিলাক্স কেবিন। ফাঁকা পড়ে আছে আইসিইউর 100টি বেড। সংশ্লিষ্টরা বলছেন, পরিকল্পনা ছাড়া লোক দেখানো উদ্বোধন আর বিএসএমএমইউ এর সাবেক ভিসি শারফুদ্দিন আহমেদের নজিরবিহীন অপকর্মে অচল হয়ে আছে সুপার স্পেশালাইজড হাসপাতাল। যাদের থাকার কথা সেই অর্গানোগ্রাম এবং তাদের নিয়োগ না দিয়েই পুরো হসপিটালের কাজ কমপ্লিট না করে উদ্বোধন করা হয়েছে এবং গত 2 বছরে সেবা না পাওয়ার পিছনে আরেকটা কারণ হচ্ছে আমাদের এখানে যে ওটিগুলো আমরা ইউজ করতে পারতেছি না। মেডিকেল অফিসার অথবা সপ্তাহে 1 দিন বা 2 দিন কনসালটেন্ট দিয়ে এই ধরনের কোনো চিকিৎসা হয়? নিয়মিত যদি এখানে সুপার স্পেশালিস্টরা যদি না বসেন তাহলে এখানে কিভাবে এটার চিকিৎসা হবে, কিভাবে জনগণ চিকিৎসা হবে? আসলে তাদের উদ্দেশ্য সৎ ছিল না, মনে হয় বাণিজ্যটাই মেন বাণিজ্য ছিল। শারফুদ্দিন আহমেদ অর্থের বিনিময়ে ও স্বজনপ্রীতির মাধ্যমে অদক্ষ মেডিকেল অফিসার, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দিয়েছেন বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডাক্তার শেখ ফরহাদ। আমাদের তৎকালীন বিসি শরফুদ্দিন স্যার, উনি আমরা শুনেছি কিছু
নিয়োগ দিয়েছে, নিয়োগগুলা কমপ্লিট করেছে, সেখানে নিয়োগ বাণিজ্য হয়েছে, কিন্তু সেই লোকগুলা এখনো জয়েন করতে পারে নাই, সেগুলি সিন্ডিকেটও হয় নাই। এই কারণে হাসপাতালটা এখনো চালু করা যাচ্ছে না। এ বিষয়ে ক্যামেরার সামনে কিছু বলতে না চাইলেও হাসপাতালটি পুরোদমে সেবা চালু করতে না পারার কারণ হিসেবে জনবল সংকটকেই দায়ী করছেন ভিসি অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। সংকট নিরসনে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি। সকল সমস্যা দূর করে দ্রুততম সময়ে সুপার স্পেশালাইজড হাসপাতালে উন্নত চিকিৎসা সেবা শুরু হবে, এমনটাই প্রত্যাশা চিকিৎসক সহ সাধারণ মানুষের। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। ছাত্র জনতার পরামর্শ ছাড়াই উপদেষ্টা নিয়োগ এবং ফ্যাসিবাদের দোসরদের স্থান দিয়ে শহীদদের রক্তের অবমাননা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এমন নিয়োগ ছাত্র সমাজ মেনে নেবে না বলে হুঁশিয়ার করেন সংগঠকরা। ফারুকী ও বশিরকে কিভাবে নিয়োগ দেওয়া হলো তা স্পষ্ট করার আহ্বান জানান তারা। শিউলি রায়ের রিপোর্টে বিস্তারিত। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। কয়েক দফা বাড়িয়ে সরকারের আকার দাঁড়িয়েছে 24 জনে। তবে সর্বশেষ যুক্ত হওয়া 2 উপদেষ্টাকে নিয়ে আপত্তি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করে তারা। ছাত্র জনতার বিপ্লবে অর্জিত অন্তর্বর্তী সরকারে আওয়ামী লীগের দালালদের যুক্ত করার অভিযোগ করেন ছাত্র সংগঠনরা। তাদের অভিযোগ, ছাত্র জনতার পরামর্শ ছাড়াই উপদেষ্টা নিয়োগ কোনোভাবেই মেনে নেবে না ছাত্র সমাজ। বাংলাদেশের প্রত্যেকটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে শেখ হাসিনার দোসররা, দালালরা তারা এখন পর্যন্ত তারা বসে রয়েছে। বিপ্লবী ছাত্র জনতার সত্ত্বেও কোন মুজিববাদীর জায়গা হবে না, হবে না, হবে না। তারা বলছেন, ভারতের দালালি করা ব্যক্তিদের ডাক পাওয়া গণ অভ্যুত্থানের সাথে বেইমানি। উত্তরবঙ্গ থেকে কোনো উপদেষ্টা নিয়োগ না পাওয়ার সমালোচনাও করেন আন্দোলনকারীরা। ৭২,০০০ নিয়োগ দেওয়া হয়েছে, তাদেরকে এই প্যানেল থেকে বাদ দেওয়া হোক। উত্তরবঙ্গের প্রতি বৈষম্যমূলক আচরণ করা বন্ধ করুন এবং উত্তরবঙ্গ থেকে যোগ্য ব্যক্তি খুঁজে বের করুন। কারা এই ফ্যাসিবাদের দোসরদের নিয়োগ দিচ্ছে, কারা সাতারা, এটা আমার জনগণের কাছে প্রশ্ন। সমন্বয়কেরা বলেন, সর্বশেষ বড় মশকরা হচ্ছে ছাত্রদের সাথে। তাদের রক্তের উপর আওয়ামী লীগ ফ্যাসিবাদের পুনর্বাসন হচ্ছে। ফ্যাসিবাদের যারা দোসর, ফ্যাসিবাদের সাথে যাদের দূরতম সম্পর্ক রয়েছে, গত 16 বছর ফ্যাসিবাদের নুন খেয়ে যারা গুণ গিয়েছে, তাদেরকে 24 পরবর্তী বাংলাদেশে আমরা কোনো ফরম্যাটেই তাদের পুনর্বাসন আমরা দেখতে চাই না। এমন নিয়োগ ছাত্র সমাজ মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। ফ্যাসিবাদের দালালির অভিযোগ অস্বীকার করেছেন নতুন 2 উপদেষ্টা। সচিবালয়ের প্রথম কর্মদিবসে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে সাংবাদিকদের এ কথা জানান নতুন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। এ নিয়ে আরও জানাচ্ছেন এনআই নাহিদ। উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর সোমবার প্রথম কার্যদিবসে সচিবালয়ে আসেন বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী ও খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এ সময় তাদেরকে মন্ত্রণালয়ে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। নতুন দায়িত্বে এসে জনসাধারণের ক্রয় ক্ষমতা বাড়াতে কাজ করার প্রতিশ্রুতি দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। ক্রয় সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে যতটুকু সম্ভব রাষ্ট্রীয় যন্ত্রের যে সুযোগগুলো আছে এগুলোকে পরিপূর্ণভাবে কাজে লাগানোই হবে আমার কাজ। আমার সহকর্মী যারা আছেন তাদের সকলের সমন্বিত প্রয়াসেই এই কাজটা করাই হবে আমার মূল কাজ। দায়িত্ব পেয়ে সম্মিলিতভাবে কাজ করে সাহিত্য, সংস্কৃতি, চলচ্চিত্রে দেশকে এগিয়ে নেয়ার আশা প্রকাশ করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। জানান, দেশের নাটক, সিনেমা, চলচ্চিত্র কখনোই বন্ধ হবে না। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফ্যাসিস্টদের সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করেন ফারুকী। ফ্যাসিস্টের বিরুদ্ধে ঝুঁকি নিয়ে আমরা 2018তেও চেষ্টা করেছিলাম। আমার তো বলার প্রয়োজন নাই যে
আমি ভাই ফ্যাসিস্ট বিরোধী, সুতরাং আমাকে এই দায়িত্বটা দাও। আমি দায়িত্বটা তখনই নিতে রাজি হয়েছি যখন আমি মনে করেছি যে আমি কাজটা হয়তো করতে পারবো। আমি ফ্যাসিস্ট বিরোধী কিনা তার জন্য পুরস্কার হিসেবে আমার কাজ প্রয়োজন নেই। এদিকে খাদ্য ঘাটতি পূরণের নতুন কিছু চুক্তি হয়েছে জানিয়ে মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। অলরেডি ট্যাক্স উঠাই দেওয়া হয়েছে, সকল প্রকার ট্যাক্স উঠাই দেওয়া হয়েছে খাদ্য আমদানির উপরে। আর আপনার করা হয়েছে কি জানি বলে আপনার সরকারিভাবেও আমরা আমদানির জন্য বিভিন্ন রকম কতগুলি পদক্ষেপ নেওয়া হয়েছে, অলরেডি কয়েকটা চুক্তি হয়েছে। দেশের উন্নতি, সমৃদ্ধি ও মানুষের কষ্ট লাঘবে নতুন উপদেষ্টারা তৎপর হবেন আশা সাধারণের। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। গাজীপুরে টানা 4 দিন সড়ক অবরোধের পর স্বাভাবিক হচ্ছে ঢাকা ময়মনসিংহের যান চলাচল। নারায়ণগঞ্জে সড়ক অবরোধকে কেন্দ্র করে শ্রমিকরা জড়ো হচ্ছে। নিয়ন্ত্রণ করতে মাঠে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। এ নিয়ে জানাতে গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম নজরুল ইসলাম ও বিলাল হুসাইন। নজরুল, পোশাক খাতে অস্থিরতার পেছনে মূলত কারা দায়ী রয়েছেন, আর পরিস্থিতি এখন কতটা স্বাভাবিক দেখতে পাচ্ছেন, এ নিয়ে জানাবেন আমাদের। আপনি যেমনটা বলছিলেন ডানা, 60 ঘন্টা পর কিন্তু সড়ক পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হয়ে আসছে। আপনারা জানেন যে গত রাত 10টার সময়, অর্থাৎ শ্রম মন্ত্রণালয়ের যে সচিব রয়েছেন ASM শরীফুজ্জামানের সাথে কিন্তু TNG কারখানার যে শ্রমিক রয়েছেন, অর্থাৎ যে 5 সদস্য কমিটির তারা নেতৃবৃন্দ কিন্তু বৈঠক করেছেন। বৈঠকের পরে কিন্তু তারা বেতন 30 নভেম্বরের মধ্যে আর দেওয়ার আশ্বাসে কিন্তু তারা সড়ক থেকে সরে এসেছেন এবং এখন কিন্তু আপনার যান চলাচল স্বাভাবিক রয়েছে। সবগুলো সড়কেই কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে। আপনারা জানেন যে টানা 60 ঘন্টায় কিন্তু তারা সড়ক অবরোধ করে তারা এই আন্দোলন চালিয়ে গিয়েছিল। তবে এখানে কিসের ইঙ্গিত রয়েছে সেটা কিন্তু খোঁজার চেষ্টা করছেন সবাই। এখানে কিসের কারণে এই আন্দোলনে তো দীর্ঘস্থায়ী হলো, সেটা এখানে বাহিরের কোনো হাত আছে কিনা বা অন্য কোনো রাজনৈতিক দলের এটার মধ্যে কোনো প্রভাব রয়েছে কিনা সেটা কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে। তো আমরা যেটা জানতে পেরেছি, এখানে কিন্তু যে সাধারণ শ্রমিক রয়েছে তারা কিন্তু তাদের বেতনের দাবিতেই কিন্তু সড়ক অবরোধ করে রেখেছিল এবং পাশাপাশি আমরা সড়কে যে অবস্থান নিয়েছিল শ্রমিকরা, তাদের কিন্তু দাবি দেওয়ার 30 নভেম্বরের মধ্যে কিন্তু তাদের আশ্বস্ত করেছিল। সেই আশ্বাসের ফলেই কিন্তু সড়ক থেকে গতকাল রাত 10টার সময় কিন্তু সরে গেছেন এবং আন্দোলন থেকে সরে আসছেন। এবং আপনি জানেন যে বকেয়া TNG কারখানার প্রায় 12,000 শ্রমিকের কিন্তু 6টি প্রতিষ্ঠানের 16 লক্ষ টাকা কিন্তু তাদের বেতন বকেয়া রয়েছে। কিন্তু শ্রম মন্ত্রণালয় কিন্তু সেই 16 লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং তাদেরকে লোন হিসাবে 16 কোটি টাকা দিচ্ছেন। সেই সুবাদে কিন্তু প্রথম ধাপে 6 লাখ টাকা পাবেন, পরবর্তী ধাপে কিন্তু 10 কোটি টাকা পাবেন। এরকম আশ্বাসে কিন্তু সাধারণ শ্রমিক সড়ক থেকে তাদের আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন এবং আগামী 30 নভেম্বরের মধ্যে তাদের যে বকেয়া, অর্থাৎ 3 মাসের যে বকেয়া বেতন, সেটা কিন্তু পরিশোধের আশ্বাস দেওয়াতেই কিন্তু তারা সড়ক থেকে সরে এসেছেন। তো আপনি জানেন যে এখানে কিন্তু এই গ্রুপে 12,000 শ্রমিক রয়েছে। তারা কিন্তু আজকে 3 দিন ধরেই 60 ঘন্টা ধরে কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মালেকের বাড়ি এলাকায় কিন্তু সড়কে অবস্থান নিয়ে কিন্তু তাদের যে দাবি তারা কিন্তু তুলে ধরেছিলেন। এসব কিন্তু আশপাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল, ফলে কিন্তু মানুষে কিন্তু দুর্ভোগে নাকাল হয়েছে। তো এখানে আমরা দেখেছি যে সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসন দফায় দফায় কিন্তু শ্রমিকদের বোঝানোর চেষ্টা করেছেন এবং চেষ্টা করার ফলে কিন্তু সড়ক থেকে তারা তাদের যে অবরোধ কর্মসূচি যেটা ছিল সেটা কিন্তু সরিয়ে নিয়েছেন। ডানা, এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ। নজরুল, ধন্যবাদ আপনাকে। এবার নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বিলাল হুসাইন। বিলাল, আপনি জানাবেন নারায়ণগঞ্জে অবরোধের কি অবস্থা বিরাজ করছে? ডানা, ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ সড়কে গতকাল এই অবন্তী কালার্স লিমিটেডের যে 2টি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়কে অবরোধ করেছিল, সেটি কিন্তু আজকে নেই। আজকে সকাল থেকেই এখানে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। এ কারণে শ্রমিকরা সকালে এই কারখানাটির সামনে এসে জড়ো হতে চাইলেও তারা কিন্তু পারেনি। ফলে এখন কিন্তু যান চলাচল পুরোপুরি স্বাভাবিক এবং বিসিক আদমজি সড়কের যেসব পোশাক কারখানা রয়েছে, অর্থাৎ 423টি পোশাক কারখানাতে এখন কিন্তু
স্বাভাবিকভাবেই কার্যক্রম চলছে। আমরা একটু দেখানোর চেষ্টা করব যে এটি হচ্ছে করণী গ্রুপের অবন্তী কালার্স লিমিটেডের যে পোশাক কারখানা। এই কারখানাটি বন্ধ থাকলেও অন্য সকল পোশাক কারখানায় কিন্তু আজকে খোলা রয়েছে, একদম স্বাভাবিকভাবে কার্যক্রম করছে। আর এই সড়কটি যেটি ঢাকা মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ সড়ক, এই সড়ক হয়ে যান চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে। সড়কের একপাশে বিপুল সংখ্যক সেনা সদস্যরা অবস্থান নিয়েছেন এবং এই কারখানাটির সামনে আসলে কাউকে তারা দাঁড়াতে দিচ্ছেন না। আমরা শ্রমিকদের একটি অংশ ঠিক কিছু দূরে অর্থাৎ হাটখোলা এলাকাতে এবং বিসিকের 1 নং গেট এলাকাতে তারা অবস্থান নিয়েছেন। তবে যে মূল কারখানা এবং যে মূল সড়ক সেখানে কিন্তু শ্রমিকদের এখন অবরোধ নেই এবং অবস্থানও নেই, ফলে যান চলাচলও স্বাভাবিক রয়েছে এবং পোশাক কারখানাগুলো একেবারে স্বাভাবিকভাবেই চলাচল করছে। আরেকটি বিষয় যেটি জানিয়ে রাখতে চাই যে শ্রমিকদেরই একটি অংশ মালিক পক্ষের সঙ্গে জেলা প্রশাসনের মাধ্যমে তারা আলোচনা করছেন তাদের বকেয়া বেতনের বিষয়টি যাতে দ্রুত শুরু হয় এবং তারা যাতে তাদের যে ন্যায্য বেতন সেটি তারা পায়, এমনটা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং শ্রমিকদের একটি অংশ এই সড়কের বিভিন্ন জায়গায় বিসিকের মূল সড়কের পাশের বিভিন্ন পয়েন্টে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। একই সঙ্গে সেনাবাহিনীর সদস্যরাও এই সড়কটির দায়িত্ব পালন করছেন। তো এই হচ্ছে আমার কাছে নারায়ণগঞ্জ থেকে এখন পর্যন্ত আজকে সকাল থেকে সবশেষ। ধন্যবাদ আপনাদেরকে। গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। এবার জানাবো ভিন্ন ধর্মী এক খবর। স্কুলের ক্লাসরুম যেন আস্ত এক ট্রেন। রাজশাহী পুঠিয়ায় নির্মাণ করা হয়েছে এমন অভিনব স্কুল। ভবনের নাম কলকাকলি স্টেশন আর ট্রেনটির নাম জ্ঞানের আলো এক্সপ্রেস। এমন দারুণ পরিবেশে পড়তে এসে ভীষণ উচ্ছ্বসিত শিক্ষার্থীরা, নজর কাটছে পথচারীদেরও। রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন। হঠাৎ চোখে পড়লে মনে হবে যেন দাঁড়িয়ে আছে ট্রেনের কোনো বগি। নামফলক দেখলে মনে হবে এটি একটি স্টেশন, আসলে ট্রেনও নয়, স্টেশনও নয়। এটি রাজশাহীর পুঠিয়া উপজেলার ধাদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়। শিশুদের আনন্দ দিতে স্কুল ভবনটি ট্রেনের আদলে রং করা হয়েছে, যা নিয়ে খুশি শিক্ষার্থীরা। ট্রেনে দেওয়া আছে যে আমরা ধাদাস টু মহাকাশ, মানে আমরা এই ধাদাস থেকে জার্নিটা শুরু করে একদম শেষ গন্তব্য মানে মহাকাশ পর্যন্ত যেতে পারছি। এই কালারটা আসার পর আমাদের এই ট্রেনটা অনেক সুন্দর লাগছে, মানে আমরা আনন্দের সাথে ক্লাস করি। ট্রেনটা বানানোর পরে আমাদের স্কুলে আসলে প্রত্যেক দিন ভালো লাগে। স্থানীয়রা বলছেন জরাজীর্ণ ভবনটিকে এমনভাবে সাজানোই তারা খুশি। শিক্ষার্থী উপস্থিতিও বেড়েছে। বাংলাদেশের ঢাকাগামী ট্রেনের কালারটা ম্যাডাম বনলতার আলোকে আর কি কালারটা সেট করেছে। বাচ্চারা খুব মজা পাচ্ছে, ওরা মানে এখন স্কুলের প্রতি আকৃষ্ট হয়েছে। বাচ্চারা ধরেন অনেক আনন্দ, কারণ এটা অনেক সৌন্দর্য দেখা যাচ্ছে এবং আমাদেরকেও ভালো লাগে। আমাদের বিগত আমরা যখন পড়েছিলাম এতটা উন্নত ছিল না। স্কুলটির প্রধান শিক্ষক বলছেন মানুষের জীবনটা একটা জার্নি, রূপক অর্থে তাই ট্রেন ব্যবহার করা হয়েছে। ছবিটা ট্রেনের, কিন্তু এটা রূপক অর্থে ব্যবহার করা হয়েছে এবং আমাদের ট্রেনের নাম দিয়েছি হচ্ছে জ্ঞানের আলো এক্সপ্রেস। আর আমাদের গন্তব্য হচ্ছে ধাদাস টু মহাকাশ। মহাকাশটা আসলে এখানে দূরত্ব হিসাবে বোঝানো হয়েছে। 1967 সালে স্কুলটি প্রতিষ্ঠিত হয়। 309 জন শিক্ষার্থীকে পাঠদান করাচ্ছেন 8 জন শিক্ষক। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে অংশ নিতে আজারবাইজানের বাকুতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। স্থানীয় সময় সোমবার বিকেল 5:15টায় তিনি বাকু পৌঁছান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর এটি ডক্টর ইউনুসের দ্বিতীয় বিদেশ সফর। এই সফরে জলবায়ু ঝুঁকিতে থাকা বাংলাদেশের দাবি দেওয়া তুলে ধরা হবে বলে জানা গেছে। দেখছেন সংবাদ সকাল। সিলেট 2 আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ইয়াহিয়া চৌধুরীকে মঙ্গলবার রাত 12:30টার দিকে র্যাবের যৌথ অভিযানে উত্তরার একটি বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপরে হামলার অভিযোগে গত 2 অক্টোবর কোতোয়ালি থানায় মামলা হয় সাবেক এই এমপির বিরুদ্ধে। তিনি 2014 সালে 10ম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিলেট 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। জানা যায় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদের ঘনিষ্ঠজন হিসেবে তিনি
পরিচিত ছিলেন। রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। লালমনিরহাটের আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন সুমন ওরফে হুন্ডি সুমনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। সোমবার রাত 9:30টার দিকে কুড়িগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে সদর থানায় দ্রুত বিচার আইনে 2টি মামলা, লালমনিরহাট সিআইডিতে একটি মানি লন্ডারিং মামলা, ঢাকার আশুলিয়া, যাত্রাবাড়ি এবং লালবাগ থানায় হত্যা মামলা রয়েছে। গেল 5 আগস্টের পর আত্মগোপনে ছিলেন সুমন খান। আজ ভয়াল 12ই নভেম্বর। 1970 সালের এই দিনে ভোলা উপকূলে আঘাত হানে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় গর্গি। দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এ ঝড়ে বিরান ভূমিতে পরিণত হয় পুরো উপকূল। প্রাণ হারায় কয়েক লাখ মানুষ। দিনটির কথা মনে করে আজও আতকে ওঠে স্বজনহারা মানুষ। সহকর্মী ছোটন শাহর প্রতিবেদন জানাচ্ছেন টুম্পা আফরোজ। তখন ভোর প্রায় 3:30। হঠাৎ বাতাসের শব্দ, কিছু বুঝে ওঠার আগেই পানিতে তলিয়ে যায় পুরো ভোলাসহ বেশিরভাগ উপকূল। জোয়ারে মুহূর্তের মধ্যে চোখের সামনে ভেসে যায় মানুষ, পশু পাখি। সবার মধ্যে বাঁচার আকুতি, আর্তনাদ, কিন্তু শেষ রক্ষা হয়নি। 70-এর 12ই নভেম্বর ছিল এমনই বিভীষিকাময়। ঘূর্ণিঝড় গর্গির তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় উপকূলীয় এলাকা। তবে সবচেয়ে বেশি প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয় ভোলার। এক এক করে 54 বছর কেটে গেলেও সেই দিনটির কথা ভুলতে পারেনি ভোলাবাসী। বন্যা অনেক ভয়াবহ গেছে এবং অনেক গাছের উপরে দিয়েও পানি গেছে এবং অনেক মানুষ বাইসা যাইতে দেখছি। রমজান ছিল, এবারে ভোর রাত্রে এই শিয়ারির খাওয়ানোর পর দিয়া এই পানিটা উঠছে পুরতনে এই শোষ করিয়া আইছে পানিটা। বাসিয়া গেছে গিয়া মানুষ, অনেক মানুষ বাসিয়া মারা গেছে গিয়া। অনেক লোক মারা গেছে এই বন্যার কারণে, অনেক বাঁচছে নদীর মধ্যে, অনেক কিনারে উঠে রয়েছে, অনেক বাড়িঘর তলিয়ে গেছে। স্বজনহারা মানুষের বর্ণনায় উঠে আসে ওই দিন চারদিকে শুধু লাশের সারি। জীবন বাঁচাতে শেষ পর্যন্ত লড়াই করেছিলেন তারা। কোনো লাশ ঝুলছে গাছে, আবার কোথাও পড়ে আছে মাটিতে। পানির ডলের সোডা আমার হুয়াতো নৌকা মারা গেছে, বাতি জৌগা মারা গেছে। আমরা ওই নৌকাটা থাওয়ান একটু আটশো পাইছি। আমার হু মারা গেছে, পানি আইসা মারা গেছে। তার শেষে আমরা এই গাছের লগে লটকে রয়েছে, তারপর আমরা তারে মাড়ি চুড়ি দেখি। বুড়িগড়ের সময় পানি কাজে খুব চাপ, আমরা ঘরের ভিতরে ঘরের উপরে উঠিয়া বসে রয়েছি। সেই ঝড়ে কেউ হারিয়েছেন বাবা, কেউ মা, কেউ বা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। প্রলয়ঙ্করী ঝড়ের কথা মনে করে আজও আতকে ওঠে উপকূলবাসী। ঘূর্ণিঝড়ে 12ই নভেম্বরের মতো ক্ষয়ক্ষতি এড়াতে সবসময় প্রস্তুত থাকার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। ভবিষ্যতে এ ধরনের ক্ষয়ক্ষতির পরিমাণে যেন কমিয়ে নিয়ে আসা যায় এবং ক্ষয়ক্ষতি যেন আর না ঘটে, মানুষের প্রাণহানি যাতে না ঘটে, এই জন্য জেলা প্রশাসন সবসময় সচেষ্ট আছে। ভোলা জেলায় যে কোনো দুর্ঘটনা বা যে কোনো ধরনের দুর্যোগ যখন আসবে সেগুলো সম্মিলিতভাবে যেন আমরা মোকাবেলা করতে পারি এবং প্রাণহানির পরিমাণ যেন কমিয়ে নিয়ে আসতে পারি। 12ই নভেম্বরকে স্মরণ রাখতে উপকূল দিবস ঘোষণার দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন ও এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। সময় টিভির সাংবাদিককে হামলার অভিযোগ উঠেছে শেরপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে। জেলা সদর হাসপাতালে ওষুধ ক্রয়ে ঠিকাদার নিয়োগে অনিয়ম সহ নানা অভিযোগের ব্যাপারে তথ্য সংগ্রহ করতে গেলে সোমবার দুপুরে এই ঘটনা ঘটে। তত্ত্বাবধায়ক সেলিম মিয়া সাংবাদিক হীরাকে আক্রমণ করেন বলে অভিযোগ ওঠে। ঘটনা ভিডিও করতে গেলে ছিনিয়ে নেওয়া হয় ক্যামেরা। পরবর্তীতে হাসপাতালে কর্মচারীদের ডেকে এনে দরজা বন্ধ করে ঘণ্টাখানেক অবরুদ্ধ করা হয় তাকে। অন্যান্য সাংবাদিকরা খবর পেয়ে তাকে উদ্ধার করতে গেলে কৌশলে সটকে পড়েন সেলিম মিয়া। কথা বলার এক পর্যায়ে তিনি আমাকে খবর করতে নিষেধ করেন এবং খবর যেন আমি না করি এই জন্য আমাকে ধমকাধমকি করেন। তো এক পর্যায়ে আমার সাথে উনি উত্তপ্ত বাক্য বিনিময় করেন এবং উনি আমাকে অনেক প্রকার ধমকাধমকি করেন, আমাকে দেখে নেবেন ইত্যাদি ইত্যাদি। ক্যামেরা নিয়ে বাইরের থেকে দরজার সামনের থেকে ছবি তুলতেছিলাম, সে একটা সময় ওই তার চেয়ার থেকে উঠে আমার ক্যামেরা ছিনিয়ে নিতে চায় এবং ভাঙতে চায়। দেখছেন সংবাদ সকাল।
গাজা ও লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। রাজধানী রিয়াদে আরব ও মুসলিম নেতাদের সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এই আহ্বান জানান। ইসরায়েলি আগ্রাসনের ব্যাপক নিন্দাও করেন তিনি। এদিকে গাজা জুড়ে এখনও থেমে নেই তাণ্ডব। স্থানীয় সময় সোমবারও গাজার উত্তরাঞ্চলে সেফ জোন ক্যাফেতে ড্রোন হামলা চালায় আইডিএফ। এতে অন্তত 40 ফিলিস্তিনি নিহত হয়েছেন। বিশ্লেষকরা বলেছেন, সেফ জোনগুলোতে ইসরায়েলি হামলার মধ্য দিয়ে ইসরায়েল আবারও প্রমাণ দিয়েছে উচ্ছেদ অঞ্চল এবং নিরাপদ এলাকা সম্পর্কে ইসরায়েলি দাবিগুলো মিথ্যা। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরবর্তী দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।